सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। আমরা হেলিয়াকাল সেটিং অফ জুপিটার নিয়ে আলোচনা শুরু করেছি। এই যে হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং, এই বিষয়টা প্রাচীন কাল থেকে বিশেষ একটা গুরুত্ব আর মাহাত্ম্য পেয়ে এসেছে আমাদের জ্যোতির্বিদ্যা আর জ্যোতিষ শাস্ত্র দুটোতে, বোথ ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি। এই যে গ্রহ যে উদয় অস্ত, এই যে দুটো খুব মৌলিক গতি অবস্থান, কারণ সূর্য যে প্রাণ, যে কেন্দ্রবিন্দু আমাদের সৌরমণ্ডলের, সূর্যের প্রধান যে অবস্থান, যে ফেনোমেনা, সোলার ফেনোমেনা, সেটা হচ্ছে রাইজিং অ্যান্ড সেটিং, দিনের আলো আর দিনের আলো চলে যাওয়া। তো এই হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং অফ প্ল্যানেটসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগ থেকে এর গুরুত্ব চলে আসছে এবং কিছু ভাষার অপব্যবহারের কারণে, ভাষার মিসম্যাচের কারণে এটাকে কম্বাস্ট বলে, বার্নড বলে, জ্বলে যাওয়া বলে একটা প্রচার হয়েছে। এটা কিন্তু তা নয়। আমরা বুধ বকরির ক্ষেত্রে আলোচনা করেছিলাম। আপনারা যারা আমার দর্শক, নিয়মিত দর্শক যারা ফলো করেন, তারা জানবেন। আমি গত ভিডিওতেও বোধহয় আলোচনা করেছি, মনে পড়ছে না। প্রমেথিয়াস মার্কিউরি, এই একটা মার্কিউরিয়ান কনসেপ্ট। আরেকটা মার্কিউরির যে অবস্থান, সেটা এপিমেথিয়াস মার্কিউরি। অর্থাৎ সূর্য যখন বুধ থেকে এগিয়ে গেছে, সূর্য যদি তুলা রাশিতে থাকে আর বুধ যদি কন্যায় থাকে, সেই অবস্থায় মার্গী বুধকে প্রমেথিয়ান ডাইরেক্ট মার্কিউরি বলা হবে, আর বক্রি বুধকে বলা হবে প্রমেথিয়ান রেট্রো মার্কিউরি। আর বুধ যদি পজিশন যদি উল্টে যায়, অর্থাৎ রবি কন্যায় আর বুধ তুলায়, তাহলে পজিশনটা উল্টে গেল। সেক্ষেত্রে এপিমেথিয়াস মার্কিউরি হলো, মার্গী বুধকে বলা হবে এপিমেথিয়ান মার্কিউরি, বক্রি বুধকে বলা হবে এপিমেথিয়ান রেট্রো মার্কিউরি। এইটা বিশেষ করে গ্রহর যে একটা সাইকেল, এই যে কালচক্র, আমাদের সময়কে আমরা কখনো লিনিয়ার বলে ভাবি না, সেটা একটা সাইক্লিক্যাল অর্ডারে, চক্রবৎ। এই সাইক্লিক্যাল যে ফেনোমেনাটা, সেটাই হচ্ছে আমাদের এই সাইনোডিক পিরিয়ড বলে আমরা এটাকে জানি, যেটা মৌলিক যে উৎপত্তি স্থল, সেটা হচ্ছে চন্দ্রের পূর্ণিমা, অমাবস্যা, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। অর্থাৎ চন্দ্র সূর্য থেকে কতটা দূরত্বে, চন্দ্র সূর্য থেকে কতটা কাছে, নিকটে, এবং এক একটা মুভমেন্টকে আমরা এক একটা 12 ডিগ্রিকে তিথি বলেছি। এই যে মৌলিক বিষয়টা, উৎপত্তি স্থলে পুরো হেলিয়াকাল রাইজিং সেটিং যাবতীয় যা আছে, এর মৌলিক উৎপত্তি স্থল হচ্ছে আমাদের অমাবস্যা, পূর্ণিমা, অর্থাৎ চন্দ্রের সূর্য থেকে দূরে যাওয়া, চন্দ্রের সূর্যের কাছে যাওয়া, প্রক্সিমিটি অফ এ সেলেস্টিয়াল বডি উইথ দ্য সান। এবার বৃহস্পতির ক্ষেত্রে কি হচ্ছে? বৃহস্পতি আমাদের দেবগুরু। বৃহস্পতি বর্তমানে অতিচার গতি, একটা অত্যন্ত তার গুণধর্ম বিপরীত একটা পরিস্থিতি। এবং এই বৃহস্পতি যখন এই অতিচার গতিতে, তার যখন অস্তাঙ্গত অবস্থা হবে, তখন আমরা কি রেজাল্ট পাব?
তার জন্য প্রধানত এই যে প্রমিথিয়ান আর এপিমেথিয়ান মার্কিউরি আপনাদের বললাম, প্রধানত যেটা দেখবার বিষয় যে বৃহস্পতির সূর্য থেকে কি অবস্থান থাকছে, অর্থাৎ বৃহস্পতি সূর্যের পিছনে থাকছে বিহাইন্ড দ্য সান, না বৃহস্পতি সূর্যের আগে থাকছে অ্যাহেড অফ দ্য সান। এই দুটো ফেজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আগে আপনারা একটু ডেটসগুলোকে নোট করে নিন। 9 জুন 2025 মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পাদে 5 ডিগ্রি 29 মিনিটে বৃহস্পতির অবস্থান থাকছে এবং রবির অবস্থান থাকছে বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রের প্রথম পাদে 23 ডিগ্রি 46 মিনিটে। এই 9 জুন থেকে বৃহস্পতির অস্তাঙ্গত পরিস্থিতি অবস্থান শুরু হবে। দ্য হেলিয়াকাল সেটিং অফ জুপিটার বিগিনস এই ডিগ্রিগত অবস্থান থেকে। এরপর ওই আগে যাওয়া পিছনে পড়ে থাকার বিষয়টা শুরু হবে। 23 জুন সূর্যের অবস্থান থাকবে মিথুন রাশিতে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে 8 ডিগ্রি 8.06 মিনিটসে, আর বৃহস্পতির অবস্থান থাকবে মিথুন রাশিতে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে 8.54 ডিগ্রিজে। এই যে 23 জুন, এই 23 জুনে একদম খুব ক্লোজ প্রক্সিমিটি, সূর্যের অত্যন্ত কাছে বৃহস্পতি চলে আসছে। 24 জুন পরের দিন সূর্যের অবস্থান থাকছে মিথুন রাশিতে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে 9.03 ডিগ্রিজে, আর বৃহস্পতির অবস্থান থাকছে মিথুন রাশিতে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে 9.07 ডিগ্রিজে। তাহলে 23 আর 24 জুন একটা ভেরি ক্লোজ কনজাংশন সূর্য আর বৃহস্পতির, এবং তারপর 25 জুন থেকে সূর্য বৃহস্পতিকে পিছনে ফেলে এগিয়ে যাবে। 25 জুনে 25 জুন আর্দ্রা নক্ষত্রের দ্বিতীয় পাদে মিথুন রাশির 10.01 ডিগ্রিজে রবির অবস্থান থাকবে, আর আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদে মিথুন রাশিতে 9.21 ডিগ্রিজে বৃহস্পতির অবস্থান থাকবে। তাহলে ওই হেলিয়াকাল সেটিংয়ের এই সাইনোডিক যে পিরিয়ড, এই যে রবির সঙ্গে প্রক্সিমিটি, কাছে যাওয়া দূরে যাওয়া, এটা শুরু হবে 9 জুন, একদম খুব কাছে চলে যাবে 23 জুন আর 24 জুন, আর তারপর রবির থেকে সেপারেশন শুরু হবে 25 জুন থেকে, এবং 9 জুলাইয়ে গিয়ে আবার হেলিয়াকাল রাইজিং হবে বৃহস্পতি। তা শাস্ত্র যেটা বলছে যে এই 9 জুন থেকে 25 জুন যে অস্তাঙ্গতর ফেজটা, যে হেলিয়াকাল সেটিংয়ের যে ফেজটা, তাতে বৃহস্পতি রবি থেকে এগিয়ে আছে। জুপিটার রিমেন্স অ্যাহেড অফ সান। তাহলে অ্যাহেড অফ সান মানে কি, আমাদের সেই এপিমেথিয়ান মার্কিউরির মতো। এই পজিশনটা ভালো না। এই পজিশনে, এই অবস্থানে বৃহস্পতির যে ফাংশন, যে গুণ ধর্ম, সেটা একেবারেই আমাদের মানব জাতির জন্য অ্যাভেলেবল, অ্যাক্সেসিবল থাকছে না। 25 জুন থেকে 9 জুলাই যে ফেজটাতে, যে সেকেন্ড অস্তাঙ্গতর যে ফেজ, হেলিয়াকাল সেটিংয়ের যে সেকেন্ড ফেজ, তাতে বৃহস্পতিকে পিছনে রেখে রবি এগিয়ে যাচ্ছে। এই ফেজটাতে আমরা প্রমিথিয়ান মার্কিউরির মতো বৃহস্পতিকে পাবো,
বৃহস্পতির যে জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি সেটা অ্যাভেলেবল থাকবে, কিন্তু সেটা প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি অ্যাভেলেবল থাকবে না। তার জন্য কিছু উপায় করতে হবে, তার জন্য কিছু কাঠখড় পোড়াতে হবে। ওভারঅল পুরো অস্তাঙ্গত পুরো হেলিক্যাল সেটিংয়ের যে ফেজটা, যে পর্বটা, সেই পর্বতে একটা গ্রহ অস্তমিত হয়ে যাচ্ছে। সূর্য যখন অস্তমিত হয়ে যায় সন্ধেবেলা, তারপর আমরা দ্য সান ইজ নট অ্যাভেলেবল। পৃথিবীর যে অংশে রাত হয়ে গেল, সূর্য অস্তমিত হলো, সেই অংশে পৃথিবীর সেই ভাগে দ্য সানলাইট ইজ নট অ্যাভেলেবল এনিমোর। তো পৃথিবীর অন্যদিকে যখন সূর্যোদয় হয়েছে, তো সেই জন্য যখন একটা গ্রহ অস্তাঙ্গত অবস্থানে গেল, তখন আমাদের বুঝতে হবে যে তার যে গুণধর্মটা, তার যে প্রভাবটা, তার সুফল এবং কুফল বোধ আমাদের জন্য কিন্তু ডাইরেক্টলি অ্যাভেলেবল নয়। এবার বৃহস্পতি যার জন্য পাপগ্রহের ফল দিচ্ছে, যার জন্মছকে বৃহস্পতি শুভ নয়, তার জন্য কিন্তু এই অস্তাঙ্গত ফেজটা অত্যন্ত অসপিশিয়াস। এই যে তুলা লগ্ন, বৃষ লগ্ন, পার্টিকুলারলি এই দুটো মকর লগ্ন, তুলা বৃষ মকর, এই তিনটে লগ্নের জন্য বৃহস্পতি শুভ ফলদাতা নয়। তো সেই সময় হেলিক্যাল সেটিংয়ের সময় কিন্তু তুলা বৃষ আর মকরের জন্য যথেষ্ট এটা সুখবর। কিন্তু ধনু আর মীন ধরে নিন, ধনু আর মীন লগ্ন, এত স্বয়ং লগ্ন নিজে, জাতক নিজে, জাতক নিজে যে গ্রহ জাতককে রেপ্রেজেন্ট করছে, সেই গ্রহ যদি অস্তমিত হয়ে যায়, তখন জাতক নিজেই আর কোনো লাইমলাইটে থাকতে পারবে না। তার নিজের যে পজিশন, সে নিজেকে যে একটা প্রজেক্ট করা, নিজেকে অ্যাসার্ট করা, তার জীবনে যে কিছু সে কোনো ইনিশিয়েটিভ নেবে, সে পুরুষাকারকে অবলম্বন করে যে সে এগিয়ে যাবে, এই সমস্ত বিষয়টা কিন্তু তার জন্য একটা সুইচ অফ হয়ে যাওয়ার মতো। তো গ্রহের সুফল যারা ভোগ করেন, তাদের জন্য অস্তমিত পিরিয়ডটা একটু ডিস্টার্বিং, আর গ্রহের অশুভ ফল যারা ভোগ করেন, তাদের জন্য এই অস্তাঙ্গত ফেজটা অত্যন্ত শুভ। এবার যেটা শাস্ত্র বলছে যে যখন গ্রহ প্রমিথিয়াস হচ্ছে, প্রমিথিয়ান ফেজ, অর্থাৎ গ্রহকে পিছনে রেখে রবি এগিয়ে গেছে এবং অস্তাঙ্গত ফেজ চলছে, যেটা আমরা 25 জুন থেকে 9 জুলাই পাবো, সেই ফেজটাতে কিন্তু আমরা কিছু উপায় করতে পারি। এবং এই উপায় যেটা শাস্ত্র বলছে সেটা হচ্ছে উদ্ভিদ, গাছ, প্লান্ট কেন্দ্রিক, যে গ্রহের সঙ্গে সংযুক্ত যে উদ্ভিদ, যে গাছ, তার আশ্রয়ে, তার কাছে কিছু, তার সাহায্যে কিছু উপায় করা। বৃহস্পতির ক্ষেত্রে আমরা জানি বানানা আর পিপল ট্রি, অর্থাৎ কলা গাছ আর অশ্বত্থ গাছ, এই দুটো গাছের আমরা শরণাপন্ন হতে পারি আমাদের এই 25 জুন থেকে 9 জুলাইয়ের ফেজের জন্য। আর 9 জুন থেকে 25 জুন যে ফেজটা, যেটা আমাদের বৃহস্পতি এগিয়ে থাকবে রবি থেকে, এপিমেথিয়ান ফেজ, সেই সময় কিন্তু আমরা কোনো পজিটিভ রেজাল্ট চাইলে সেটা বৃথাই চাওয়া হবে, কারণ ওই সময় দ্যাট প্ল্যানেট ইজ নট অ্যাট অল অ্যাভেলেবল, ওটা পুরোপুরি গন।
ওটা ভ্যানিশ হয়ে গেছে, ওটা টোটালি আউট অফ রাডার। কিন্তু তার কারণে, তার টোটাল ইনভিজিবিলিটির কারণে আমাদের জীবনে যে অসুবিধেটা, যে সাফারিংটা, যে কষ্টটা, সেটাকে লাঘব করার জন্য আমরা জলতত্ত্বের আশ্রয় নিতে পারি। এবং সেক্ষেত্রে গঙ্গা জলের সাহায্যে আমরা আমাদের কিছু উপায় করতে পারি, কিছু জীবনের কষ্ট ক্লেশকে আমরা দূর করতে পারি। বাট গেন কিছু পাওয়া, সেই গ্রহের গুণ ধর্মকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে কিছুতেই পারব না। সেই গুণ ধর্ম অ্যাক্সেস করতে না পারার কারণে যে অসুবিধেটা, যে পীড়াটা, সেটাকে আমরা একটু প্রলেপ দিতে পারি জল তত্ত্বের আশ্রয় নিয়ে। তো সব গ্রহেরই এরকম অস্তাঙ্গত ফেজ থাকে। রবির দীপ্তাংশের মধ্যে এলে, মঙ্গল রবির 17 ডিগ্রির মধ্যে এলে রবির এরকম একটা, রবির সঙ্গে এলে মঙ্গলের একটা অস্তাঙ্গত ফেজ হয়। বুধ বক্রগতিতে 12 ডিগ্রির মধ্যে, মার্গী গতিতে 14 ডিগ্রির মধ্যে এলে অস্তাঙ্গত ফেজ হয়। শুক্র রবির 8 ডিগ্রির মধ্যে যদি আসে এবং বক্রগতিতে যদি থাকে তবে সে অস্তাঙ্গত হয়, আর মার্গী গতিতে 10 ডিগ্রির মধ্যে। বৃহস্পতি 11 ডিগ্রির মধ্যে, শনি 15 ডিগ্রির মধ্যে, আর চন্দ্র 12 ডিগ্রির মধ্যে, অর্থাৎ একটা তিথি। তো এই ফেজটা কিন্তু খুব মৌলিক, খুব আমাদের একটা ফান্ডামেন্টাল বিষয়, এই হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং। এবং এখন বর্তমানে 2025-এ যেহেতু বৃহস্পতি অতিচার গতিতে, সুতরাং এই হেলিয়াকাল সেটিংটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটা রাশি লগ্নের সঙ্গে বৃহস্পতির কি সম্পর্ক, সেই হিসেবে কিন্তু আপনাদের জীবনে বৃহস্পতির গুণধর্মটা প্লাস মাইনাস হবে। ফর এক্সাম্পল একটা জাস্ট আপনাদের বলি যে মেষ লগ্নের নবমপতি দ্বাদশপতি। তো নবমপতি আনঅ্যাভেলেবল হলে সেটা একটু অবশ্যই পীড়াদায়ক, কিন্তু দ্বাদশপতি যে ব্যয়ের স্থান, সে যদি আনঅ্যাভেলেবল হয়ে যায়, সে যদি একটা ডরমেন্ট হয়ে যায়, সুইচ অফ হয়ে যায়, তাহলে আপনার পক্ষে শুভ। তো এইরকমভাবে প্লাস মাইনাসটাকে বুঝে কীরকম কি আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতির মীন আর ধনু রাশির ভাব কি, সেইটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর বেসিক যে কারকতা, অর্থ, ভাগ্য, উচ্চবিদ্যা, সন্তান, এই যে বেসিক কারকতাগুলো বৃহস্পতি, মেয়েদের জন্য স্বামীর স্থানের কারক, ধনপ্রাপ্তি, অর্থভাগ্য, এই জায়গাগুলো কিন্তু স্ট্রেট অ্যাওয়ে একটা এই হেলিয়াকাল সেটিং অস্তাঙ্গতের জন্য একটা হিট হবে, একটা সাফার করবে। আমরা আগামী ভিডিওতে মেষ থেকে মীন লগ্নের কী ফলাফল হবে, কোন দিকগুলো প্লাস মাইনাস হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপাণাম।